প্যানিক অ্যাটাক, জেনারেল অ্যাংজাইটি, ইভেন প্যানিক ডিসঅর্ডার এরাও কিন্তু এক না। যদি মেয়ে ফোন না ধরে, স্বামী ফোন না ধরে, তাহলে সবসময় উনি একটা ওয়ার্স্ট কেস সিনারিও ভাবতে শুরু করেন। I am about to lose control, I am definitely going to die, এই দুটো বাক্য যেন মাথার মধ্যে হাতুড়ি পিটিয়ে কেউ বলে চলেছে। প্যানিককে যদি আমরা অ্যাড্রেস করি, তার মানে কি আমরা সবকটা প্যানিককে অ্যাড্রেস করছি? যেটা ক্যাটাস্ট্রফি নয়, বিপর্যয় নয়, তাকে বিপর্যয় বলে যেন মন ইতিমধ্যেই ধরে নিয়েছে। নমস্কার, অঞ্জলি মানসিক স্বাস্থ্য অধিকার সংগঠনের পক্ষ থেকে আমি রত্নাবলী আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি অনুষঙ্গের রত্নাবলীর এই নতুন পর্বে। আজকে আমাদের বিষয় ছোট্ট একটি শব্দ, প্যানিক। সবেতে প্যানিক করি। আর আজকে এই নিয়ে আলোচনা করার জন্যে উপস্থিত আছেন আপনাদের প্রিয়, আমার অত্যন্ত প্রিয় মনোবিদ ডক্টর অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। অনেক অনেক স্বাগত Thank you. অনুত্তমা তোকে। থ্যাংক ইউ। শোন না, অনেক তো চিঠি এসছে, চিঠির মধ্যে যে এক্স্যাক্টলি প্যানিকের আর্টিকুলেশন আছে তা নয়, অনেক আভ্যন্তরীণ ডিপ সিটেড কিছু সমস্যার কথা আছে। কিন্তু সেগুলোতে যাওয়ার আগে যেটা বলার, যে একটা খুব ইন্টারেস্টিং চিঠি দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হলো যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন লিখেছেন যে বন্ধুদের সঙ্গে ট্রিপে গেছিলাম গ্যাংটকে। সারাদিন দারুণ কেটেছে, কিন্তু রাত্রির যেই হলো, রাত্রিরের খাবার খেলাম, তারপর একটা ভীষণ অস্বস্তি শুরু হলো এবং বুক ধরফর করলো, দম বন্ধ হয়ে আসছে এবং তখন আমার ভীষণ ভয় করলো, কারণ এক তো আমি বুঝতে পারছি না এখানে ওখানে হসপিটাল আছে কিনা, দ্বিতীয়ত মা বাবা পই পই করে বলেছিলেন যেও না যেও না, মা বাবার কথা শুনিনি। তখন আরও ভয় করতে শুরু করলো যে আদৌ আমার মা বাবার সঙ্গে আর দেখা হবে কি না। আমার সঙ্গে যে বন্ধুরা ছিলেন তারা আমাকে বোঝাতে শুরু করলেন এবং আস্তে 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 দেখলাম রাত্রিরের দিকে বুক ধরফরানি এবং অন্যান্য যে শারীরিক সিমটম ছিল সেগুলো কমতে শুরু করলো। আচ্ছা। এবং সব থেকে বিস্ময়ের কারণ, তার পরের দিন সকালবেলায় কিন্তু আমি চাঙ্গা, ফিট। এবার যেটা হচ্ছে যে আমার যতবারই বেড়াতে যাওয়ার কথা হয় তখনই আমার ভয় করে এবং মনে হয় আবার যদি এমন হয় কেমন। ঠিক। এবং ঠিক একই ধরনের চিঠি আরেকজন পাঠিয়েছেন, তিনিও নাম প্রকাশে অনিচ্ছুক। সেটা হলো যে বহু সময় এমন হয় বুঝতে পারছি প্যানিক হওয়ার কোনো কারণ নেই, তবু পুরনো ঘটনা হঠাৎ হঠাৎ করে ফিরে আসে, একটা ভয় তৈরি হয়। তখন বুঝে উঠতে পারি না কিভাবে নিজেকে ঠিক রাখবো। আবারও সেই পালস রেট বেড়ে যাওয়া, মাথা কাজ করে না, মানে উনিও একটু কনফিউজ যে কি করব। সো আমার প্রশ্নটা তোর কাছে হলো যে এই এই মানে আমি কিছু কিছু জায়গায় বুঝতে পারছি যে একটা জেনারেলাইজড অ্যাংজাইটি হয়তো আছে, আবার কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি যে স্ট্রেট ফরওয়ার্ড প্যানিকের সিমটম। তো আমাকে তুই একটু বলবি প্লিজ যে এই দুটো কি এক, নাকি এই দুটো কোথাও অন্যরকম? হ্যাঁ, দুটো এক নয় রত্নাবলী। ইনফ্যাক্ট প্রথম যে চিঠিটা তুমি পড়লে, এটাকে আমরা প্রায় কেস স্টাডির মতন করে ব্যবহার করতে পারি। এটা এত ক্লাসিক্যালি প্যানিক অ্যাটাককে আর্টিকুলেট করেছে, যেটা উনি অনুভব করেছেন। আগে পরে কোনো সমস্যা ছিল না, দেখো ফুরফুরে মেজাজে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন ইত্যাদি। হঠাৎ রাত্রিবেলা, এবং ইউজুয়ালি আমরা দেখে থাকি প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে অনেক সময় এক ধরনের সময়েরও প্রাধান্য থাকে, যেখানে অনেক সময় রাত্রিবেলা ঘটতে দেখা যাচ্ছে। তো রাত্রিবেলা একটা শারীরিক অস্বস্তি শুরু হচ্ছে এবং তৎপরবর্তী নানান ধরনের ভয়, এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি অসহায়ভাবে মরে যাব। এখানে চিকিৎসা আছে কিনা আমি জানি না, হসপিটাল আছে কিনা আমি জানি না, উনি যেটা বলছেন এই বুঝি আমার হার্ট অ্যাটাক হতে চলেছে, ফলে আমি মারা যাব এবং সেখানে কোনো সাহায্য পাবো না, এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক ধরনের অনুভূতি তৈরি হচ্ছে এবং একটা মানে শরীরে যেন একটা তোলপাড় হয়ে গেল। অথচ পরের দিন সকালবেলাটা সম্পূর্ণ ভিন্ন, আর যেন তার রেশ মাত্র নেই, কণা মাত্র নেই।
এইটা একদম ক্লাসিক্যালি প্যানিক অ্যাটাক, কিন্তু যেটা তুমি প্রশ্নে রাখলে, আমি প্যানিক অ্যাটাক কি কেন হয় হয়তো আমাদের পর্বে আজকে ঢুকবো রত্নবল্লী, তার আগে যেটা বলবো, প্যানিক অ্যাটাক, জেনারেল অ্যাংজাইটি, ইভেন প্যানিক ডিসঅর্ডার, হুম। এরাও কিন্তু এক না। আচ্ছা। হ্যাঁ, এমন অনেক মানুষকে তুমিও দেখে থাকবে রত্নাবলীদি, আমরাও দেখেছি এবং চিঠিও এসেছে হুম। অনেক, যাদের প্রবণতাই থাকে একটু বেশি উদ্বিগ্ন হওয়ার। হুম, সমস্ত কিছু নিয়ে তাদের মন আগেই যেন একটা বিপর্যয়ের আশঙ্কা করছে, বা দেখবে একটা ছোট কোনো কিছুর গরমিল থেকে অনেকটা বড় গোলমাল হয়ে যেতে পারে, একটা ভয়াবহ কিছু তৈরি হতে পারে, এটা মন ধরে নিচ্ছে, এবং তার দরুন শঙ্কায়, ভয়ে, উদ্বেগে সে কোথাও যেন একটা অস্থিরতার পৃথিবীতে ঢুকে পড়ছে। হুম, কিন্তু সেখানে এই এক্স্যাক্ট যে শারীরবৃত্তীয় বদলগুলোর কথা আমরা হুম, এক্ষুনি শুনলাম, এমনটা কিন্তু নাও হতে পারে। একটা ডিসকমফর্ট হচ্ছে, যেটা বহু সময় আমরা অ্যাংজাইটিতে দেখি, একটা রেস্টলেসনেস রয়েছে। দেখবে বাড়িতে একজনের ফিরতে দেরি হচ্ছে, যিনি বাড়িতে রয়েছেন তিনি পায়চারি করছেন। ইনফ্যাক্ট চিঠি এসছে, হুম 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 হুম, চিঠি এসছে যে হ্যাঁ, ফোন তুলছেন না, হ্যাঁ, ভীষণ প্যানিক হচ্ছে, হ্যাঁ, যে সময় আসবে বলেছিল সন্তান বাড়িতে আসছে না, প্যানিক হচ্ছে। রাইট। অ্যাকচুয়ালি আমরা না প্যানিক শব্দটাকে অনেক সময় ব্যবহার করছি বটে, যে আমি কিন্তু ভীষণ প্যানিক করি, আমার তো এমন প্যানিক হলো, কিন্তু ওই সময় আদতে আমাদের অ্যাংজাইটি হলো আমরা বোঝাতে চাইছি, বা হয়তো অ্যাংজাইটির তীব্রতার অর্থে হুম হুম আমরা হয়তো প্যানিককে নিয়ে আসি। যেমন ধরো, এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাদেরও তো একটা টেনশন চলে যে সব ঠিকঠাক হবে কিনা, আমরা সব ঠিক ঠিক মতন উত্তর দিয়ে উঠতে পারবো কিনা, কোনো টেকনিক্যাল গ্লিচ হবে কিনা। দিস ইজ ভেরি রেগুলার। আমি বলবো যে এটা যে কোনো ক্ষেত্রেই, একটা কোনো বড় কাজ যেখানে আমাদের অনেক দায়িত্ব বর্তায়, তার আগে আমাদের একটু আধটু তো এটা থাকবে। হুম কিন্তু হুম। এখন যদি এমন হয় যে কেউ এতটাই তাই নিয়ে অ্যাংজাইটি করতে লাগলেন রত্নাবলীতে, যে আমি কি বলবো ভুলে যাচ্ছি, বা আমার সব মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, তাহলে সেটা খুব হাইটেন্ড অ্যাংজাইটি, বাট দ্যাটস নট প্যানিক অ্যাটাক। আর একটু বল। হ্যাঁ, প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে এক্স্যাক্টলি যে এক্ষুনি আমরা সিমটমসগুলো পেলাম, একদম স্পেসিফিক্যালি যদি সেগুলোর উদাহরণ নিই, যে আমার হার্টবিট বাড়ছে, হুম। একটা ডেফিনিট প্যালপিটেশন রয়েছে, একটু আধটু অ্যাংজাইটিতেও হার্টবিট বাড়ে, কিন্তু এই হার্টবিট বাড়া, যার প্যানিক অ্যাটাক হয়েছে রতন সে জানে এই যে কি জিনিস। সত্যিই মনে হয়, আমার এক ক্লায়েন্ট বলেছিলেন যে মনে হয় যেন আমার হৃৎপিণ্ডটা মুখ দিয়ে ছিটকে বেরিয়ে আসবে। ইট ইজ সো পেইনফুল, সো পেইনফুল। মানে দেখো, এটা বুঝতে হবে যে এই যে তখন তার মনে হচ্ছে আমি মরে যেতে পারি, আমার হার্ট অ্যাটাক হতে পারে, এরা প্রত্যেকে কিন্তু খুব যুক্তিযুক্ত রিজনেবল মানুষ। হুম। একটু প্যালপিটেশন হয়েছেতেই এরকম চট করে তাদের কিন্তু মনে হচ্ছে না, অতটাই শারীরিক ডিফিকাল্টি তৈরি হচ্ছে, এবং দম আটকে আসছে, বহু সময় তার সঙ্গে একটা অব্যক্ত শারীরিক অসুবিধে। হুম, আমি অনেক সময় নসিয়া থাকছে, সেটাও শুনেছি, তার সঙ্গে এটাও শুনেছি যে একটা পেটের সমস্যা অনুভব করছি, ঘামতে শুরু করছি, এবং দেখবে হার্ট অ্যাটাকের যেগুলো একেবারে ক্লাসিক্যাল সিমটম, হুম হুম। মোটামুটি তো আমরা শুনে হুম। বড় হই, আমি যেন বুঝতে পারছি সেই প্রত্যেকটা আমার সঙ্গে ঘটছে। অর্থাৎ আমি একটা অনুষ্ঠানে বলতে শুরু করার আগে আমার একটু যেন হৃদকম্পন হচ্ছে সঙ্গে, এটাকে মেলানোই যায় না। এবং তার পাশাপাশি আই এম অ্যাবাউট টু লুজ কন্ট্রোল, আই এম ডেফিনেটলি গোয়িং টু ডাই, এই দুটো বাক্য যেন মাথার মধ্যে হাতুড়ি পিটিয়ে কেউ বলে চলেছে। এক মিনিট, তার মানে তুই বলছিস যে যখন ক্লাসিক্যাল প্যানিক অ্যাটাক হবে তখন দুটো জিনিস হবে। একটা হলো যে আমার সেই সময়কার পরিস্থিতি, সেটার সমস্ত নিয়ন্ত্রণ চলে যাবে, এবং 2 নম্বর আমার মনে হবে আমি মরে যাচ্ছি, হার্ট অ্যাটাকে মরে যাচ্ছি। হার্ট অ্যাটাকে মরে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা হুম, আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, হার্ট অ্যাটাকে মরে যাচ্ছি, মানে আমি এক্ষুনি আমার পেটের সমস্যায় মরে যাচ্ছি আমার মনে হচ্ছে না, কিন্তু আমার যদি আগামী দিনে ক্যান্সার হয় এবং আমি মরে যাই আমার মনে হচ্ছে না, কিন্তু কারণ তেমন চিঠিও আমাদের কাছে এসেছে যাই দিয়ে আমরা অন্যান্য রোগ ভীতি থেকে ওই মুহূর্তের অনুভূতিকে আলাদা করবো রত্নাবলীতে। ওই আশঙ্কাটা হচ্ছে এক্ষুনি আমার যা যা শারীরবৃত্তীয় বদল ঘটছে এগুলো তো হার্ট অ্যাটাকের সিমটম, তাহলে তো আমার হার্ট অ্যাটাক হচ্ছে, এবং আমি হার্ট অ্যাটাকেই মারা যাব, এবং কোনো চিকিৎসা পাবো না। এবং বহু সময় যেটা হচ্ছে যে যে সময় সে আসছে সত্যিই হয়তো সেখানটা আশেপাশে কোনো ডাক্তার বুদ্ধি আছে কিনা আমরা জানি না, এমন হতে পারে। কখনো শহরের মধ্যেও আছে, আমার চেনা পরিস্থিতিতেই রয়েছে, কিন্তু এমন একটা টাইমে হচ্ছে যে আমার মধ্যে একটা ডিপ সেন্স অফ হেল্পলেসনেস তৈরি হচ্ছে, একটা কোথাও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, এবং এই অনুভূতিটা আমার
থাকছে যতক্ষণ, অন্য কোনো ধরনের যুক্তি যে উনি লিখেছেন যে আমার বন্ধুরা আমাকে বোঝাচ্ছে, আমার তখন মনে হবে ওরা বুঝতে পারছে না, ওরাও চোখের সামনে দেখবে আমি মরে যাচ্ছি। But the most interesting thing amidst this is যে এরা প্রত্যেকেই হ্যাঁ। ভীষণ র্যাশনাল মানুষ। Yes, সো of course. সো আমাকে তুই একটু বল যে এই নুয়ান্সটা ঠিক কোথায় ঘটে? ইজ ইট কগনিটিভ, ইজ ইট ফিজিওলজিক্যাল, ইজ ইট অ্যাট দ্য আফেক্ট লেভেল, মানে অনুভূতিগত স্তরে? মানে আমি যেটা বুঝতে চাইছি যে আপাতভাবে এত যুক্তিপূর্ণ মানুষের যখন এটা হয়, তখন এই সূক্ষ্ম বদলটা হ্যাঁ, বৌদ্ধিক স্তরে হয়, অনুভূতিগত স্তরে হয়, কোথায় হয়, নাকি ফিজিওলজিক্যাল? ভীষণ ইম্পর্টেন্ট রত্নবলিদি, কারণ বহু সময় যারা প্যানিক অ্যাটাকের মধ্যে দিয়ে গেছেন, আচ্ছা আরেকটা জায়গা একটু বলে নিয়ে এইটার উত্তরে যাই, নিশ্চয়ই। ডিফারেন্সিয়েট করার হ্যাঁ। ক্ষেত্রে। একবার হয়তো কখনো প্যানিক অ্যাটাক হয়েছে, তাই দিয়ে কিন্তু আমরা প্যানিক ডিসঅর্ডার ডায়াগনোসিস করি না। আমি প্যানিক ডিসঅর্ডারে একটু পরে আসবো। সুতরাং এটাও একটু বলা দরকার যে কারোর যদি একবার হয়ে থাকে, ধরা যাক আমাদের যিনি দর্শক শ্রোতা বন্ধু লিখেছেন যে আমি একবার বেড়াতে গিয়ে এটা হয়েছিল, এক্ষুনি কিন্তু আপনার প্যানিক ডিসঅর্ডার হয়েছে এটা আমরা বলবো না। সো ইউ জাস্ট হোল্ড অন উইথ দ্যাট থট, আমরা আরও সেটাকে আনপ্যাক করব। কিন্তু এবার তুমি যে জায়গাটা বলছো রত্নবলিদি, যে তাহলে ঠিক কি ঘটে, প্রথম কথা হচ্ছে যে ঘটছে শরীরে এগুলো, আগে আমাকে সেটা স্বীকার করতে হবে। কারণ বহু সময় যারা পরিপার্শ্বে আছেন তারা যেহেতু পরের দিন দেখেছেন যে ও তো একদম ফিট হয়ে গেল, বা অনেক সময় বাড়ির লোকেদেরও আমি এটা বলতে শুনেছি, তোর বড্ড বেশি ভয়, তোর কিচ্ছু হয় না, তোর মনে হয় যদি অসুস্থ হয়ে পড়ছিস। আমার তাদেরকেও বলার, যার সঙ্গে ঘটছে তাকেও বলার, তার সত্যিই শরীর ওই বদলগুলো ঘটেছিল, এটা কিন্তু তার মন গড়া উপসর্গ নয়। আমার আশঙ্কাটা ঠিক ওখানেই হচ্ছিল। বিশেষ করে মহিলাদের যদি প্যানিক অ্যাটাক হয়, সেটাকে নাটুকেপনা, ন্যাকামি বলে অভিহিত করা হয়, এবং সেটা আমার একটা অস্বস্তির জায়গা বলতে পারি। ঠিক, এবং অ্যাজ এ ফেমিনিস্ট অ্যাক্টিভিস্ট তোমার এই বক্তব্যটা এই অনুষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ রত্নাবলিদি, কারণ আমাদের যে কোনো অসুখকে দেখার ক্ষেত্রেও তো জেন্ডারের একটা ইন্টারসেকশনাল চোখ থাকে, সেই দৃষ্টিকে তো আমরা সরিয়ে রাখতে পারি না। ফলে অনেক সময় সেটা হয়। তবে আমি এটাও বলবো যে আমরা অনেক সময় অন্য জেন্ডারের মানুষদের ক্ষেত্রেও দেখেছি যে এটাও তার একটা অসহায়তা তৈরি করছে। তিনি নন বাইনারি হতে পারেন, পুরুষ হতে পারেন, যে আমার বাড়ির লোকেরাই তো বিশ্বাস করে না আমার কি হয়, আমি তো ওদের বোঝাতেই পারছি না। ফলে আমি যখন বলছি যে আমি বোধহয় মারা যাব, তোমরা একটা অ্যাম্বুলেন্স ডাকো, ওরা এর আগে কখনো দেখেছি বিশেষ কিছু হয় না, ফলে ওরা তখন কোনো হেল্পিং বিহেভিয়ারই শো করছে না। তাতে আমার আরও হেল্পলেস লাগছে, কারণ আমার মনে হচ্ছে এবারেরটা ডেফিনেটলি হার্ট অ্যাটাক। এবার একটু তোমার ওই প্রশ্নের উত্তরে আসি যে তাহলে হচ্ছেটা কি। সত্যিই যদি একজন যুক্তিযুক্ত মানুষের এই পরিমাণ উথাল পাথাল শুরু হয়, ঘটলো কি? ঘটলো যেটা, সেটা হলো যে কোনো না কোনো শরীরে অল্প বিস্তর বদল হয়তো ঘটেছিল। যেমন ধরো, যখন আমরা বলছি যে কোনো ট্রিগার ছিল না, সাইকোডাইনামিক্যালি খুব খতিয়ে দেখতে গেলে একটা ট্রিগার আমার এই চিঠির ক্ষেত্রে মনে হচ্ছিল, এই যে বাড়ির লোকেরা বলেছিল যাস না যাস না যাস না, একটা খুঁতখুঁতে মন নিয়ে তো আমিও গেছি, যেটা আমার মনের অবচেতনে হয়তো রয়েছে, সচেতন স্তরে হয়তো নেই। এবার অবচেতনের মন আমাকে গোটা প্লেজারটা পেতে দেওয়ার মধ্যে একটু পানিশমেন্ট ঢুকিয়ে দিতে পারে, বিকজ ইউ হ্যাভ ডিফাইড। আমি সচেতনভাবে এটা ক্রিয়েট করছি না, কিন্তু ঘটতে পারে। আমি এই চিঠির নিরিখে সেটা বললাম, সব প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে সেটা নয়, আরও অনেক ধরনের নির্মাণ থাকতে পারে। শারীরিকভাবে একটা তাৎক্ষণিকতার নির্মাণও থাকে। ধরো সারাদিন অনেক হইহল্লা হয়েছে, গ্যাংটক পাহাড়ি জায়গা, ফলে জেনারেলি ওখানে আমাদের ওঠা পড়া, তার সমতলের থেকে একটা অন্য ধরনের জায়গা, ফলে একটু ব্রেথলেসনেস কিন্তু থাকতে পারে। আমি বলতে চাইছি যে বডি কিছু কিছু কিউজ, যেগুলো হয়তো নিউট্রাল কিউজ, কম্প্যারেটিভলি নন হার্মফুল কিউজ হয়তো দিচ্ছিল, বা হয়তো রাত্রের খাওয়ার পর একটু বেশি খাওয়া হয়ে গেছে হতে পারে। এবার সেই সামান্য শারীরিক তারতম্যের যে কিউ, আমার বডির যেটা থ্রেট পারসেপশন সিস্টেম বা থ্রেট ডিটেকশন সিস্টেম, সে ওটাকে ভুল রিড করে ফেললো, which is amygdala. So there is a definite physiological basis, বানিয়ে বানিয়ে বলছেন না এই কোনো মানুষই, এদের সাথে ঘটছে। অ্যামিগডালা যেটা করে, যেটা ইনফ্যাক্ট একদম টেকনিক্যালি বলাই হয় যে ইটস লাইক
ফলস অ্যালার্ম অফ বডিজ থ্রেট ডিটেকশন সিস্টেম। একদম আক্ষরিকভাবে এগুলো বলা হয় যে অ্যামিগডালা সে হঠাৎ ভাবলো এই তাহলে কি একটা কিছু ঘটছে ওর শরীরে, তাহলে কি একটা কিছু বিপদ ঘটে গেছে, কিছু কি একটা বিপর্যয় আসতে চলেছে। যেই সেই থ্রেটটা ডিটেক্ট করলো, তৎক্ষণাৎ বডির ফ্লাইট অর ফাইট রেসপন্স যে মেকানিজম সে অন হয়ে যাচ্ছে। আচ্ছা, ফাইট অর ফ্লাইট কি? হয় তুমি এই বিপদের সঙ্গে এবারে একদম লড়ে নাও, লড়ে তোমায় জিততে হবে, তার জন্য তোমার শরীরকে প্রস্তুত হতে হবে, একটা এমার্জেন্সি ডিক্লেয়ার্ড হয়ে যাচ্ছে, অথবা তুমি দৌড়ে পালাও, এর সঙ্গে তুমি পেরে উঠবে না। কিন্তু যাই তুমি করো না কেন, দুটোর জন্যই তুমি একটা খুব একদম শ্রান্ত হয়ে বসে থাকলে তো শরীর তার কোনোটাই করে ফেলতে পারবে না। ফলে অ্যামিগডালা কি করলো, যে যে শরীরের অংশগুলোকে উত্তেজিত করে দিতে পারলে, ধরো আমার রক্ত সঞ্চালন বেড়ে যাবে, আমার ধরো একটা অ্যাড্রেনালিন রাশ হবে, আমি শরীরে নতুন করে এনার্জি পাবো, ওদের সবাইকে ঘুম থেকে তুলে দিয়েছে। ও কিন্তু আমায় হেল্প করারই চেষ্টা করছে। এবং এটাও এক্ষেত্রে আমি আলাদা করে বলতে চাইবো, এটা যদি সত্যিকারের থ্রেট হতো, এই প্রত্যেকটা জিনিস আমার কাজে আসতো। দেখবে অনেক সময় হয় রত্নাবলী, ধরা যাক একটা বাড়িতে আগুন লেগেছে, হ্যাঁ, আমরা অনেক সময় দেখেছি যে যে মানুষ তখন হয়তো লাফ দিয়ে নামতে পেরেছেন, অন্য সময় তিনি কল্পনাই করতে পারেন না এই জানলা থেকে আমি লাফাতে পারি। তাহলে আমাদের থ্রেট ডিটেকশন সিস্টেম ক্যান অ্যাকচুয়ালি বি অ্যাডাপটিভ ইফ দের ইজ আ রিয়েল থ্রেট। কিন্তু এই গোটাটাই যখন একটা ভুল তথ্যের ওপর ভিত্তি করে হচ্ছে, একটা ভুল বোঝাপড়ার ওপর ভিত্তি করে হচ্ছে, তখনই শরীরের উথাল পাথাল। এইবার যদি এভাবে তাকিয়ে দেখি, গোটাটা নিয়ে এই মানুষটি তো সম্পূর্ণ বিভ্রান্ত। এবার তার মনে হচ্ছে তাহলে আমার হার্টবিট বাড়ছে কেন, তাহলে নিশ্চয়ই হার্ট অ্যাটাক হচ্ছে, কারণ সত্যিই তো হার্টবিট বেড়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে ধরো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অন হয়ে গেছে, একটা শরীরের মধ্যে সত্যিই একটা পেট গুড়গুড় করছে, কিরকম যেন ঝিম ধরে যাচ্ছে, ঘাম দিচ্ছে, শর্টনেস অফ ব্রেথ হচ্ছে। ফলে তার মনে হচ্ছে তার বিদ্যে অনুসারে, তার জানা অনুসারে এগুলোর সঙ্গে হার্ট অ্যাটাক হলে তাহলে বোধহয় হার্ট অ্যাটাক। এবং ভিশাস সাইকেলটা এটা, যে মুহূর্তে তার মনে হচ্ছে আমার হার্ট অ্যাটাক হচ্ছে, এতক্ষণ কিন্তু অ্যামিগডালা ভাবছিল যে একটা বিপদ এসছে, এবার তাকে আমি নতুন ফুড ফর ফিয়ার দিলাম, যে হার্ট অ্যাটাক। এবার সে আরো ভয় পেতে শুরু করছে। ফলে আমি যদি ভয়ের উপর আরো কিছুটা ভয় চাপিয়ে না দিতাম, হয়তো এই ঘূর্ণন 10-15 মিনিটের মধ্যে এমনি থিততো। একবার থিতনোর পরে আমার নতুন যে একটা ইন্ধন এলো, তাই দিয়ে একটা লুপ তৈরি হতে পারে অনেক সময়, যেটা দিয়ে প্যানিক অ্যাটাক আরেকটু স্থায়ী হতে পারে। তবে জেনারেলি কিন্তু আমরা দেখেছি 10 to 20 মিনিটসের মধ্যে জেনারেলি এই পরিমাণ ইন্টেন্সিটিতে সে আমাকে ট্রাবল করবে না, ফিজিওলজিক্যালি করতে পারবে না। তার কারণ ধরো যদি আমি সত্যি বাঘে তাড়া করেছে বলে দৌড়তে থাকি রত্নাবলী দি, কতক্ষণ দৌড়তে পারবো? সেই তো ওই যে একটা বডি একটা ধরো মোমেন্টামে ছুটছে, তার একটা পয়েন্টের পরে গিয়ে তো ব্রেকডাউন হবে, তখন সিস্টেমগুলো আবার নিজেকে রেস্টোর করতে চাইবে। ফলে প্যানিক অ্যাটাক হওয়ারও কিছুক্ষণ পর বডি তার নিজস্ব ইকুইলিব্রিয়ামে ফিরবে, আমি কিচ্ছু না করলেও ফিরবে, কারণ ওই অতক্ষণ জানতে পারবে না। ফলে রিলিফটাও কিন্তু সেই জায়গা থেকে আসছে এবং আশাটা অবধারিত। তাহলে কি তুই বলছিস যে যখন একজন মানুষের প্যানিক অ্যাটাক হবে, টু ওয়েট ইট আউট? বিউটিফুলি সেড। এটা আমরা ইনফ্যাক্ট আরেকটু বিস্তারিত বলবো রত্নাবলীতে যখন আমরা কোপিংয়ে যাব, কিন্তু এই জন্যই তোমায় বলি তুমি একটু প্র্যাকটিস করো। তুমি ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা বললে। না, ওটাই আসবো। বাট আমার না আরেকটা জিনিস তোর কথা শুনতে শুনতে মনে হচ্ছিল, সেটা হলো যে কিছু কিছু মানুষের ধর থ্রেট রিডিং যে সিস্টেম, হ্যাঁ, সেটা হাইপার অ্যাক্টিভ। আবার ধর আমার মতন মানুষ, আমি নিজেকে এখানে টানছি, হ্যাঁ হ্যাঁ, তার অ্যাংজাইটি ভীষণ হাই, কিন্তু তার প্যানিক হয় না। ঠিক। মানে সেক্ষেত্রে তাহলে ফিজিওলজি, কগনিশন, অনুভূতি স্তরে এক্স্যাক্ট ডিফারেন্সটা কী হয়? তাদের ক্ষেত্রে ফ্লাইট অ্যান্ড ফাইট, এই বাইনারিটা কিভাবে উপস্থাপিত হয়? খুব সুন্দর প্রশ্ন, কারণ আমরা তো প্রত্যেকে আমাদের ব্যক্তি প্রবণতাতেও খুব আলাদা রত্নাবলী। ফলে অনেক সময় তুমি ঠিকই বলেছো, যাদের ক্ষেত্রে প্যানিক অ্যাটাক তাত্ত্বিকভাবে আমরা বেশি দেখছি, অনেক সময় যাদের ক্ষেত্রে একেবারে পরিসংখ্যানগতভাবে আমরা প্যানিক অ্যাটাক দেখছি, তারা তাদের শারীরবৃত্তীয় বদলের ক্ষেত্রে অনেক বেশি ভিজিলেন্ট। দেখবে আমরা অনেকেই থাকি যারা আমাদের বডিলি কিউজ নিয়ে অত অ্যাওয়ারনেস রাখি না। এবং যে মানুষগুলি সেটা রাখে, ধরো একটু গলা ব্যথা হলো,
একটু তারতম্য হলো টেম্পারেচারের, তারা চট করে ধরে ফেলতে পারে। ধরো তুমি যেটা বলছো যে তুমি অনেক সময় অ্যাংজাইটি বোধ করেছো, কিন্তু তার শারীরিক কি অভিঘাত হচ্ছে বা শরীর নিয়ে তুমি সেই অর্থে কিন্তু খুব একটা মাথা ঘামানোর মানুষ নও, সেটা আমরাও তোমায় নিয়ে জানি। মানে উল্টোটা আমরা অনেক সময় হচ্ছে রত্নাবলী এটা তুমি দেখিয়ে নাও, তুমি পাত্তা দাওনি, তাহলে তুমি অসুস্থতা, শরীরের প্যারামিটার নিয়ে খুব একটা ভাবনা চিন্তা জেনারেলি করছো না। কেউ কেউ থাকেন তিনি অনেক বেশি বডি কিউজ টেরও পেয়ে যান, তার রাডারেও অনেক তাড়াতাড়ি ধরা পড়ছে। ফলত এভাবে যদি আমরা বলি রত্নাবলী দি, যে কোনো অনুভূতির ওপর যদি আমি ম্যাগনিফাইং গ্লাস রাখি, অনুভূতি তো ইনফ্লেটেড হবে। হ্যাঁ, তাহলে আমার এই যে একটা সিঙ্গেল পয়েন্টেড অ্যাটেনশন যাচ্ছে বডি থ্রেট পারসেপশনের ওপর, থ্রেটটাকে আরো বড় করে আমি দেখতে শুরু করছি। কারণ আমি কিন্তু আর অন্য কোনো কিউ তখন নিচ্ছি না, সোশ্যাল কিউজ নিচ্ছি না, বন্ধুরা বলছে নিচ্ছি না যে আরে তোর তো আগেও হয়েছে, মা বাবা বলছে নিচ্ছি না, কারণ আমার গোটাটা তখন কিন্তু আমার এই শরীরে যা ঘটছে তার উপরে যেন একাগ্রভাবে তাকিয়ে আছে। ফলে সেই জায়গা থেকে একটা তফাৎ হয়। আর এর বাইরেও আরো অনেক ধরনের ইতিহাস আমাদের থাকতে পারে, আমাদের বড় হওয়ার ইতিহাস। এবং আমি এটাকে খুব গবেষণাগতভাবে বলতে পারবো না, কারণ গবেষণা বহুদিন আর করি না, কিন্তু ক্লিনিক্যাল কাজ করতে গিয়ে অনেক সময় দেখেছি রত্নাবলী দি, এটা খুব ইন্টারেস্টিং যে ধরো কোনো শিশু এমন একটা বাড়িতে বড় হচ্ছিল যেখানে হঠাৎ খুব অশান্তি শুরু হয়ে যায়। এবং হতে পারে সে হয়তো তার ঘরে শুয়ে আছে, একটু আগে বাড়ির পরিবেশ অসম্ভব সুন্দর ছিল, সব ভালো ছিল, হয়তো মা বাবার মধ্যে হতে পারে বা দুজন অন্য কোনো ব্যক্তির মধ্যে হতে পারে, এবারও ওর ঘরে শুয়ে শুয়ে কিছু শব্দ শুনতে পাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছে না, কারণ রাত্রিবেলা ফলে উঠে গিয়ে তার দেখা হচ্ছে না। ওই শব্দগুলো জুড়ে জুড়ে ছোট্ট মন অনেকটা ভয়ের একটা সিনেমা বানিয়ে ফেলছে, এবং ওর মনে হচ্ছে ওখানে বোধহয় খুনোখুনি হয়ে যাচ্ছে। আবার যখন পরের দিন সকালবেলা উঠে পৌঁছচ্ছে, দেখছে সব নর্মাল। আরো একটা কথা বলি, আমাদের মতন পরিবারে তো অনেক সময় আমরা এক ঘরে শুই, সেখানে বাবা মার অন্তরঙ্গতা থাকতে পারে, এবং বহু সময় একই খাটে হয়তো সে শিশুও ঘুমোচ্ছে, মা বাবা ভাবছেন ঘুমিয়ে পড়েছে। এবার ক্ষুদ্র বলিয়া উহাদের তোমরা মাঝে মাঝে উপেক্ষা করিয়া থাকি, করার কোনো কারণ নেই। কিন্তু যেটা হয় উল্টো দিক থেকে যদি আমরা ভাবি, একদম ছোট্ট বাচ্চার কাছে একটা সেক্সুয়াল ইন্টারকোর্স আর ভায়োলেন্সের মধ্যে কোনো তফাৎ নেই। অ্যাকশন দিয়ে যদি দেখি, ও কিছুটা বুঝতে পারছে, ও তো বুঝতে পারছে না যে এটাতে কেউ কারোর ক্ষতি করছে না, ওরা কনসেনশুয়ালি দে আর হ্যাভিং আ গুড টাইম, এসব তো ওর বোঝার কথা না। ও একটা কিছু টের পাচ্ছে, বাকিটা ওর মন ধরে নিচ্ছে, যেখানে ওর হয়তো মনে হতে পারে যে একটা বিপজ্জনক কিছু চলছে, যেটা হয়তো একটা থ্রেট। এবার এরম যদি হয় যে সেটা আমার মায়ের কাছে থ্রেটেনিং বা বাবার কাছে থ্রেটেনিং, থ্রেটটা কি আমার কাছেও আসবে, ফলে কোথাও নাই ভয়ের একটা অমীমাংসিত গল্প তৈরি হচ্ছে, যেখানে কিছু সুতো দেখতে পাওয়া যায়, বাকিটা আমার মন এনে গিটটা পাকিয়ে ফেলছে। সচেতনভাবে তার কাছে এই তথ্য না থাকতে পারে। বহু সময় প্যানিক অ্যাটাকের ক্লায়েন্টসদের নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি কিছু না কিছু এমন অমীমাংসিত চাইল্ডহুড ট্রমা আছে, এবং হয়তো এক ধরনের পারিবারিক অশান্তির গল্প যা এখন ঠিক হয়ে গেছে, তখন ছিল, এবং ও ঘরে শুয়ে শুয়ে মন একটা ছবি দেখতে শুরু করেছিল, এবং তখনও খুব খারাপ থাকতো, আবার পরে ঠিক হয়ে যেত। এই সেম জিনিসটা বডি প্লেড আউট করতে আরম্ভ করলো, তার কারণ তার মধ্যে এগুলোর ছাপ পড়ে আছে। ফলে রাতারাতি যে একটা ফুলকি থেকে একটা বিরাট অগ্নুৎপাত হয়ে যায়, এটার একটা সিনেমা ওর মন দেখেছে। একটু আগেই যে মার বাবা মিষ্টি করে কথা বলছিল, তারপরে কি যেন হয় যেটা আমি বুঝতে পারছি না। দেখো এখানে তো একটা না বোঝা জায়গাও রয়েছে, যেটাকে আমি মন দিয়ে বুঝতে চাইছি, বোঝার ক্ষেত্রে আমার মনে হচ্ছে দেন দিস মাস্ট বি থ্রেটেনিং। আমার প্যালপিটেশন কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, দেন ইট মাস্ট বি হার্ট অ্যাটাক। সিমিলারলি এই যে একটা কোথাও আমার ভুল বোঝা, অ্যামিগডালা দিয়ে তো ঠিক আছে, সেটা তার শারীরবৃত্তীয় দিকটা, কিন্তু আমার যে একটা মিসরিডিং রয়েছে, এই মিসরিডিং এরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, আবারও বলছি আমার কাছে এটার কোনো রিসার্চ ফাইন্ডিং নেই, একেবারেই ইম্পেরিক্যালি কাজ করতে গিয়ে যা আখ্যান জুড়ে জুড়ে যা মনে হয়েছে অনেক সময়, তাতে আমি অনেক ক্ষেত্রে এই ধরনের একটা ইতিহাস দেখে থাকি। সবসময় যে সব অভিজ্ঞতা গবেষণায় ক্যাপচার্ড হবে, সমীক্ষায় ক্যাপচার্ড হবে, অন্তত আমাদের কাজে আমরা সবসময় সেটা দেখি না। কিন্তু আমরা যদি ন্যারেটিভ প্রসেসের মধ্যে যাই,
তোর এই অভিজ্ঞতা অ্যাকচুয়ালি আমাদের সমৃদ্ধ করে একটা প্রক্রিয়াকে বুঝতে, একটা একটা অবস্থানকে বুঝতে, একটা সিচুয়েশনকে বুঝতে। কাজেই নাই বা থাকলো সায়েন্টিফিক এভিডেন্স, থ্যাংক ইউ। হ্যাঁ, এটাও একটা সায়েন্স। আমি একটা চিঠিতে যেতে চাই, সেই চিঠিটা খুবই মর্মান্তিক। একজন মা লিখছেন যে তার 14 বছর প্লাস সন্তান ব্যাঙ্গালোরে অত্যন্ত নামকরা স্কুলে পড়তো ছেলেটি, এবং সে অত্যন্ত খারাপভাবে বুলিড হয় স্কুলে, অ্যান্ড দেন হি টুক হিজ ওন লাইফ, কোট আনকোট। এবং তারপর থেকে পুরো বাড়ির ছন্দটাই সম্পূর্ণ বদলে গেছে। উনি নিজে ব্যবসা করেন, স্বামী খুবই ভালো চাকরি করেন, সবই ঠিক আছে, কিন্তু যদি মেয়ে ফোন না ধরে, স্বামী ফোন না ধরে, তাহলে সবসময় উনি একটা ওয়ার্স্ট কেস সিনারিও ভাবতে শুরু করেন, এবং এমন শ্বাসকষ্ট হয় যে সেটা প্যানিক অ্যাটাকের মতন একটা অবস্থা তৈরি করে। ফলে যেটা তৈরি হচ্ছে যে উনি নিজেকে অনেক সময় দোষী সাব্যস্ত করছেন। কেউ কোনো কারণে দূরে সরে গেলে বা কোনো উত্তর না দিলে মনে হয় আমারই কোনো ভুল হয়েছে। আমি জানি অনেক সময় আমার এই ভয়গুলো অযৌক্তিক, কিন্তু সেই মুহূর্তে নিজেকে বোঝানো বা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। একটু বিবেচনা করে যদি আপনারা একটু আলোচনা করেন তাহলে খুবই উপকৃত হব। আর সন্তানকে হারানোর বেদনা তো কোনো দিন মুছে যায় না। আরেকটা জিনিস, আর আসলে অনেকেই লিখেছেন এটা, যে আমি জানি যে সেটা আমরা থার্ড ফেজে আসবো, যে আমরা মানে প্যানিক অ্যাংজাইটি থেকে মুক্ত হতে পারিনি, মানে এটা থেকে মুক্ত হব কি করে। আমি জানি তুই এই প্রসঙ্গে আসবি, যে কি করে ফাইনালি স্বস্তি পাবো। এই চিঠিটা আমি মনে করি আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত যন্ত্রণার এবং লজ্জার। আমরা যেখানে বুলিং নিয়ে, ইনক্লুসিভিটি নিয়ে, ক্রিয়েশন অফ সেফ স্পেস নিয়ে এত কথা বলে চলেছি, তারপরও এইভাবে একজন মানুষকে চলে যেতে হলো। এবং যেটা আমি রত্নাবলীদি তোমার থেকেই শিখেছি, যে সুইসাইড ইজ পলিটিক্যাল। ফলে সেখানে আমাদের সমাজের তরফ থেকে আরো অনেক দায়িত্বের, আরো অনেক কাজ করার, সংবেদনশীলতার যে প্রয়োজন রয়েছে, এই মায়ের চিঠি আমাদের সেদিকেও কোথাও নির্দেশ দেয়। কি করবেন সেটা বলার কনটেক্সটে যেটা আনতে চাইবো একটু রত্নাবলীদি, সেটা হচ্ছে যে দেখো, প্যানিক অ্যাটাক আমরা একটু আগে যেটা বুঝছিলাম, সে কিন্তু অন্য যে কোনো ধরনের মানসিক জটিলতার ক্ষেত্রেও আসতে পারে। ঠিক যেরকম আমরা ডিপ্রেশন নিয়ে বলি না, যে ডিপ্রেশন তো ওসিডির ক্ষেত্রেও থাকতে পারে, ডিপ্রেশন অ্যাংজাইটির ক্ষেত্রেও থাকতে পারে। ডিপ্রেশন যেরকম জ্বরের মতন এমন একটা উপসর্গ, সেটা অনেক ধরনের সমস্যারই কিন্তু ইঙ্গিতবাহী হতে পারে। ফলে ইনি যখন বলছেন যে এই ঘটনার পর থেকে আমার অনেক ক্ষেত্রেই প্যানিক হচ্ছে, হয়তো মেয়ের ফিরতে দেরি হচ্ছে, বা কেউ ফোন ধরছে না, বা কারোর সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে গেল এবং তার প্যানিক হচ্ছে, তিনি কতটা শারীরিকভাবে সাফার করছেন সেটার বিস্তারিত বিবরণী নেই, কিন্তু আমি যদি ধরেও নিই যে সেখানে তিনি শারীরিকভাবেও প্রায় প্যানিক অ্যাটাকের মতনও সিমটম নিচ্ছেন, একটাই জায়গা শুধু বলবো, যে আমার অন্যকে নিয়ে দুশ্চিন্তা করে শরীরে কষ্ট হচ্ছেটা আমরা নিজের কাছে প্যানিক অ্যাটাক বলবো না। আমার খুব ভয় হচ্ছে, খুব অ্যাংজাইটি হচ্ছে বলি ওটাকে আমরা ডেজিগনেট করতে পারি। কারণ প্যানিক অ্যাটাক একটু আগে যেটা আমরা বললাম, যে সেক্ষেত্রে ওই আমার হার্ট অ্যাটাক হবে এবং আমি মারা যাবো, এই জায়গাটা অনেক বেশি প্রেডমিনেন্ট থাকে। কিন্তু ওর যে মাঝে মাঝেই মনের উপর একটা আতঙ্কের ঝড় বইছে, সেখানে দেখো, এক তো হচ্ছে যে যে ভয়াবহতা দিয়ে উনি গেছেন, তার ট্রমা ওকে বারবার কোথাও বোধ করাচ্ছে যে এইটাই শেষ নয়, এ আবার হবে। এবং এটা কিন্তু আমরা প্যানিক অ্যাটাককেও দেখি। এই যে একবার ঘটে গেল, ঠিক যেটা আমরা প্রথম চিঠিতেও পেলাম, যে এরপর আমার বেড়াতে যেতে ভয় করছে। ফলে এটা কিন্তু আমাদের মন আমাদের সঙ্গে ঘটায় ন্যাচারালি। ওই সিঁদুর মেঘ দেখলে আমরা ডরাই, কারণ ওই যে একটা আমাদের ঘর পোড়ার ইতিহাস আছে, তার দরুন এবার যখন কারোর একটা দেরি হচ্ছে, আমার মন প্রথমেই অনেক দূরের বিপর্যয়টা ধরে নিচ্ছে, যেটাকে আমরা ক্যাটাস্ট্রফাইজেশন বলি, যেটা আমাদের কিন্তু ট্রমার ক্ষেত্রে বহু সময় আমরা দেখি। আমি ভাবছিলাম আমি আসবো যে হাউ ডু উই ডিফারেন্সিয়েট, কারণ এই এক্সাজারেশন অফ ফিলিংস। এক্স্যাক্টলি।
এখানে আমাদের এক ধরনের, যেটা ক্যাটাস্ট্রফি নয়, বিপর্যয় নয়, তাকে বিপর্যয় বলে যেন মন ইতিমধ্যেই ধরে নিয়েছে এবং আগে থেকেই তার জন্য যা যা অ্যান্টিসিপেটরি রিয়াকশন হুম সেই আবর্তে ঘুরছে। একটা খুব ইন্টারেস্টিং কথা ব্যবহার করা হয়, ইটস লাইক ফিয়ার অফ ফিয়ার। হুম মানে আমি যেন ভয় পেতে পারিটাকেই ভয় পেতে শুরু করছি, খুব ভয়ঙ্কর কিছু হবেটা ধরে নিয়ে আমার অগ্রিম একটা রিয়াকশন শুরু হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে ওর সেটা আছে, পাশাপাশি ওনার এই যে একটা অপরাধ বোধের জায়গা উনি উল্লেখ করেছেন, আমার কাছে সেটাও এখানে খুব গুরুত্বপূর্ণ। আমার কাছেও। এবং প্রতি ক্ষেত্রে নিজেকে কোথাও যে একটা দায়ী করে দেওয়া, হ্যাঁ, আমার মনে হয় সেখানে আমার আপনাকে একটু বলবার থাকবে যে বহু সময় যখন এইরকম একটা মৃত্যুর সঙ্গে আমাদের বোঝাপড়ায় আসতে হয়, আমাদের মনে হতে পারে যে আই অলসো ফেলড। আমি বহু সময় দেখেছি রত্নাবলীতে, বিশেষ করে যখন আমরা একজন মানুষকে সামবডি হ্যাজ ডাইড বাই সুইসাইড সেভাবে যখন হারাচ্ছি, আমাদের মনে হয় যে আহ, আমি যথেষ্টভাবে তাকে বোধহয় প্রোটেকশন দিয়ে উঠতে পারলাম না। মার মন তো আরোই ভাববে। এবার ওইটুকুতেই সেটা আর সীমাবদ্ধ থাকছে না, গিল্টেরও তো ডিসপ্লেসমেন্ট হয়। আমাদের যদি অ্যাঙ্গারের ডিসপ্লেসমেন্ট হয়, ডিসপ্লেসমেন্ট অফ গিল্টই বা হবে না কেন? ভূমিকম্পের এপিসেন্টারে যেমন ভূমিকম্প আটকে থাকে না, আমাদের কোনো আবেগ তার এপিসেন্টারে আটকে থাকে না, সে কিন্তু ফাটল ধরে এগোতে থাকে, এগোচ্ছে। এবং এগিয়ে সে এবার বলছে যে মেয়ে তাহলে মেসেজ করছে না কেন, তাহলে কি ওর সাথে কিছু হলো? ফলে কিছু মনোমালিন্য বা কিছুই হয়তো নয়, সে হয়তো তার নিজের তালে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে, ভুলে গেছে উত্তর দিতে, সবটাকেই আমি আমার দোষ বা একটা ভয়াবহ কিছু ঘটলো বলে বোধহয় সে আমাকে জানাতে পারলো না, এইভাবে এনে আমার গিল্ট দিয়ে আমার প্রতি মুহূর্তের যাপনকে একটা দুর্বিষহ পানিশমেন্টে রূপান্তরিত করে দিচ্ছে। আসলে এখানে না আমার নিজেরও মনে হয় যে বারবারই নারীদের ক্ষেত্রে অন্তত একটা অক্ষমতার অ্যাঙ্গেলও থাকে। এই যে একটা গিল্ট তৈরি হচ্ছে, আত্মগ্লানি তৈরি হচ্ছে, সেটা কোথাও বারংবার আমাকে একটা যেন রিমাইন্ডার দিচ্ছে যে তুমি তোমার কেপেবিলিটি অনুযায়ী করনি। সো দ্য হোল থিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ কেপেবিলিটি অ্যান্ড কম্পিটেন্স। Yeah, and we know that how mothers are pointed at much easily. তো সেটা আছে, তবে আমি আবারও বলবো যে এখানে প্রত্যেকেরই অসহায়তার নেচার আলাদা। বাবার অসহায়তা বাবার মতন করে সেখানে থাকবে, মার হয়তো সামাজিকভাবে আরো আরো অনেক কথা শুনতে হয়ে থাকতে পারে, তারও একটা ভার থাকবে, বড় হওয়ার মধ্যেও নারীদের ক্ষেত্রে সে চাপের একটা অন্য ভূমিকা থাকে। কিন্তু এই যে ওর গিল্ট, সেই গিল্টও কিন্তু ওকে যেন প্রতিনিয়ত এই ভাবনার দিকে আরো ঠেলতে পারে যে তোমার জীবনে আর তোমার হ্যাপি থাকার, ভালো হওয়ার বা নিশ্চিন্তে থাকার কোথাও কোনো সম্ভাবনা নেই। গিল্ট তো আমাদের খুব পিউনিটিভ জায়গায় পাঠিয়ে দেয়, রত্নাবলীদি, ভীষণ ভেরি সেলফ পিউনিটিভ। এবং চারপাশ থেকে আমাদের যে সংকেতগুলো আসে, যে ইঙ্গিতগুলো আসে, সেই ইঙ্গিতগুলোই এত অর্থবহ যে তোমাকে মনে করিয়ে দেওয়া হয় আসলে তুমি তুমি গিলটি। ঠিক। ফলে আপাতত আপনাকে আমার এটুকু বলার থাকবে, নিশ্চয়ই প্যানিক সিমটমস আমরা কিভাবে ডিল করব যখন সেটা নিয়ে আলোচনা হবে, সেখানে কিছু অন্য উত্তর পাবেন। এই মুহূর্তে আমার আপনাকে এটুকু বলার যে হ্যাঁ ঠিক, যা ঘটে গেছে সে ভয়াবহতা আমাদের মনের উপর থাকবে, কিন্তু আমি আর রত্নাবলীদি যদি এক্ষুনি লুডো খেলতে বসি, সারাক্ষণ ওরই ছয় পড়বে না আমার ছয় পড়বে হতে পারে না, ওরও ছয় পড়বে। সুতরাং জীবন তার নিজস্ব নিয়মে কোথাও আমাকে সাপের মুখেও ফেলে, কোথাও আমাকে মইয়ের মুখেও ফেলে। আমি সাপের মুখে পড়েছি বলে কোনোদিন কোনো মই আসবে না, সবসময় সাপের মুখেই পড়বো, এইটাও আমাদের এক্ষুনি জেনারেলাইজ করার দরকার নেই। আর নিজেকে এতটা দায়ী করবেন না, কারণ যে মৃত্যুর উত্তরও আপনি খুঁজছেন, সেই মৃত্যুর উত্তরের দায় আপনার ওপর নেই। কিছু জিনিস যখন অমীমাংসিত থাকে, সেখানে সে দায় দেখতে গেলে আমাদের আমাদের সমাজের বাকি কিছুর দিকেও তাকাতে হয়, আরো অনেকভাবে সেটাকে আমরা নিজের কাছে প্রতিভাত করতে পারি। আপনি নিজেকে এভাবে প্রতি মুহূর্তে যদি কাঠগড়ায় দাঁড় করান, তাও কিন্তু আপনার মনকে স্বস্তিতে থাকার একটা উল্টো দিকের মেরুতে দাঁড় করিয়ে দিচ্ছে। ঠিক। শোন না, অনেকগুলো চিঠি এসছে শরীর নিয়ে, অ্যাসিডিটি হয়ে যায়, পেট খারাপ হয়ে যায়, এবং এই প্রত্যেকটাই প্যানিকের সঙ্গে যুক্ত। মানে তাই নিয়ে তারা প্যানিক করছেন, ভীষণ প্যানিক করছে, ভাবছেন মরে যাবো তো,
ভাবছেন মরে যাব, এরকমভাবে আর বাঁচতে পারবো না, আর এর মধ্যে অনেকে কিন্তু অত্যন্ত শিক্ষিত মানুষেরও এই একই ফিলিং হচ্ছে, পিএইচডি করে ফেলেছেন, কিন্তু তাও এটা মনে হচ্ছে। আমার প্রশ্নটা হলো যে প্যানিকের সঙ্গে কি বডি স্ক্যানিংয়ের কোনো সম্পর্ক আছে? খুব সুন্দর। হ্যাঁ, নিশ্চয়ই। ইনফ্যাক্ট আমরা একটু আগে যে বডি ভিজিলেন্স নিয়ে কথা বলছিলাম রত্নাবলীতে, যে কেউ কেউ আমরা শরীরের ব্যাপারে আরো অনেক বেশি অ্যালার্ট, হ্যাঁ বুঝতে পারি হ্যাঁ হ্যাঁ বডির কিউজ। বলছিলেন। তো সেখানেও দেখো, একটা তথ্য জানা আর তথ্যটা নিয়ে কি করব এটা না জানা, এই কম্বিনেশনটা ভালো না। সেটা কি কনটেক্সটে বলছে, যে ধরো আমি একটা জিনিস জানলাম যে এই আমার শরীরের মধ্যে চলছে, এটা জানলাম, এই জানার পর আমি কি করব সেইটা যদি আমি না জানি, তাহলে আমার কাছে এই ইনফরমেশন, এই সিগন্যালগুলোই একটা নতুন ভয়ের, একটা নতুন উদ্বেগের জন্ম দিতে পারে। কিন্তু মানে যে প্রশ্নটা আমি জানি সেটার উত্তর লিখতে তো আমার অসুবিধা হবে না, কিন্তু আমি অনেকগুলো প্রশ্ন জেনে গেলাম, একটাও উত্তর জানলাম না, তখন আমাদের অ্যাংজাইটি হবে। ফলে বডি অ্যাওয়ারনেস ইজ ইম্পর্টেন্ট। অ্যাওয়ারনেস অফ মাইন্ড, অ্যাওয়ারনেস অফ বডি, ইনফ্যাক্ট মাইন্ডফুলনেস নিয়ে যখন আমরা কাজ করি, তখন তো সেই জায়গাগুলোকে বরং আমরা উৎসাহিতই করছি, কিন্তু মাইন্ডফুলনেসের আরও কিছু ইম্পর্টেন্ট দিক আছে, তুমি জানার পর কি করবে সেই দিকটা যদি তাকে বলা না হয়, শুধু যদি র সেন্সেশন দেখো হয়, তাহলে কিন্তু অনেক সময় সেটা একটু ওভারওয়েলমিংনেসের দিকে নিয়ে যেতে পারে। এটা মাইন্ডফুলনেসের টপিক নয়, ফলে সেটাতে আমি খুব বিস্তারিত ঢুকছি না। আপাতত যে অংশটুকু বলবো সেটা হচ্ছে যে এই যে যখন তারা শরীরের মধ্যে কোনো একটা তারতম্য নজর করছেন, খুব ইন্টারেস্টিংলি এই ব্রেন গাট রিয়াকশনও কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। বহু সময় এটাও কিন্তু দেখা যাচ্ছে, ইভেন যদি আমরা প্যানিক অ্যাটাকের এখানে রিসার্চেসও দেখি, যে বহু সময় না তাদের অ্যাকচুয়ালি কিন্তু একটু হজমের গন্ডগোল হয়ে থাকতে পারে। ধরো হার্ট বার্ন, বুক জ্বালা। দেখো, বুক জ্বালা করলে বা অম্বল হলেও অনেক সময় যে ধরনের উপসর্গ আসে, তার সঙ্গে কিন্তু হার্ট অ্যাটাকের সিমটমের একটা ওভারল্যাপ থাকতে পারে। ফলে যখন তাদের এই কষ্টগুলো হচ্ছে, হয়তো জেনারেলি খাওয়া দাওয়ার অনিয়মের জন্য হয়েছে, সেটাকে নিয়েও কিন্তু তারা আদতে যতটা না ওই শারীরিক ডিসকমফর্টে কষ্ট পাচ্ছেন, তার থেকে আরো অনেক বেশি এটা কিসের দিকে নিয়ে যাবে ভেবে, অর্থাৎ ফিয়ার অফ অ্যান আপকামিং ইভেন্ট। মানে এরকম ভাবে যদি আমি বলি রত্নাবলীতে, যে ধরা যাক এক্ষুনি আমার হঠাৎ একটু মাথাটা যন্ত্রণা শুরু হলো, আমি যদি ভাবি ও এত রোদ, মাথা যন্ত্রণা তো হতেই পারে, তাহলে কিন্তু আমি মাথা যন্ত্রণাটার ডিসকমফর্টটা নিয়ে অতটা ভাবিত হব না। কিন্তু আমার যদি মনে হয় মাথা যন্ত্রণা, আমার বাড়িতে তো ব্রেন টিউমারের হিস্ট্রি আছে, তাহলে এটা কি তার ফার্স্ট অনসেট? এইবার কিন্তু যত না আমার মাথা যন্ত্রণার কষ্টে আমি কষ্ট পাচ্ছি, তার থেকে অনেক বেশি আমার প্যানিক শুরু হবে একটা আগাম ডায়াগনোসিস ধরে নিয়ে। এখানে একটা জায়গা একটু শেষ করে দিই। তুমি যেটা বলেছিলে যে এরা প্রত্যেকে ভীষণ শিক্ষিত যারা পাঠিয়েছেন, ন্যাচারালি, তার কারণ তাদের সেই ফিজিওলজিক্যাল নলেজ বেস আছে, এবং তারা কিন্তু যেহেতু খুব যুক্তিযুক্ত মানুষ, শিক্ষিত, তারা এটা নিয়ে পড়াশোনা করছেন, এবং ইন্টারেস্টিংলি বহু সময় তারা কিন্তু গুগলকে জিজ্ঞেস করছেন, এআইকে জিজ্ঞেস করছেন। এবার গুগল বা এআই বহু সময় কি করছে, একটা এক্সস্টিভ উত্তর দেবে বলে ক্যান্সার বা একটা কোনো ভীষণ টার্মিনাল কিছু হতে পারে অপশনও ঢুকিয়ে দিচ্ছে, কারণ সে তো লিগালি সেফ থাকবে, আমি বাবা বলে দিয়েছিলাম। ইনফ্যাক্ট সেটা নিয়েও প্রশ্ন আছে। কিন্তু তাহলে যদি ধর আমরা প্যানিকের যদি একটা রূপক ভাবি, সেটা কি একটা আদার মতন, মানে ইট ইজ জিঞ্জারলি নেচার, একটা জায়গায় রুট তৈরি হলো, তার থেকে আরেকটা জায়গায় সে উঠে বসলো, তার থেকে আরেকটা জায়গায় এসে বসলো, এবং তার ফলে একটা প্যানিককে যদি আমরা অ্যাড্রেস করি, তার মানে কি আমরা সবকটা প্যানিককে অ্যাড্রেস করছি? মানে আমি, do you get my point? মানে if I have to characterize panic, then it looks like a ginger to me. Especially এই অ্যাসিডিটি এবং এই হার্টবার্ন এবং অন্যান্য যে প্রশ্নগুলো এলো এই শরীরের বডি স্ক্যানিং এর জায়গা থেকে। এবার আমার প্রশ্ন হলো যে ধর আমরা মূল যে প্যানিকের কারণটা সেটাকে অ্যাড্রেস করলাম, ঠিক আছে, কিন্তু সেখান থেকে রুটটা আবার আরেকটা জায়গায় গজিয়ে যখন উঠতে পারার সম্ভাবনা আছে কি? যদি থাকে তাহলে আমরা কি করব?
দেখো, প্রথম কথা হচ্ছে যে প্যানিক তো একটা রিয়াকশন, হুম ফলে সে রিয়াকশন নানান ক্ষেত্রেই উঠে আসতে পারে। ফলে যদি আমি তার রিয়াকশনটুকুকে নিয়ে শুধু কাজ করি, তাহলে কিন্তু সবসময় আরেকটা নতুন বিষয় সে প্যানিক করবে না, এটা আমি বলতে পারি না। রুট একটা খুব বড় কথা রত্নাবলী, কারণ আমি এটাকে ঠিক জিঞ্জার হিসেবে দেখছি না। কেন দেখছি না তে হুম বলবো। হুম হুম হুম। রুট এই কারণে অনেক বড় কথা, কারণ আমার মনে হয় সত্যিই যদি আমাদের এখানে যে প্যানিকের কথা উঠে এসেছে, রোগ ভীতির প্যানিক, হার্ট অ্যাটাকের প্যানিক, আমার এক্ষুনি হার্ট অ্যাটাক না হলেও আমার মনে হচ্ছে বোধহয় আমার ক্যান্সার হবে এবং আমি মারা যাবো, কারণ দেখো আমার এক্ষুনি পেটে ব্যথা হচ্ছে তাই এখনই মারা যাবো, এটা আমাদের মনে হয় না। আমরা জানি ম্যাসিভ হার্ট অ্যাটাক ক্যান কজ ইমিডিয়েট ডেথ। যেহেতু এরা প্রত্যেকে কিন্তু খুবই মানে পড়াশোনা করা মানুষ, তারা মনে করছেন যে একটা কিছু আনডায়াগনসড রয়ে যাচ্ছে যেটা আমাকে একটা ভয়াবহতার দিকে ঠেলবে। কিন্তু এই প্রত্যেকটার ক্ষেত্রে রুট আসলে কি? মৃত্যু ভয়। আমরা তো মৃত্যু নিয়ে কথা বলি না, আমরা তো এক্সিস্টেন্সিয়াল ফিয়ার নিয়ে কথা বলি না, আমরা সেপারেশন ফিয়ার নিয়েও যখন কাজ করছি রত্নাবলী, যে মা লিখছেন যে মেয়ে ফোন না ধরলে ভয় করে, অনেকেই লিখেছেন যে বাবা বাড়িতে দেরি করে এলে ভয় করে। আসলে কি ভয় পাচ্ছি? মৃত্যুকে ভয় পাচ্ছি। রাইট। আমি তোকে বিরত করতে চাইনি, কিন্তু যেহেতু তুই গুগল এবং এআই এর কথা বললি, এই সাইবোফোবিয়া বল, হ্যাঁ। এআই বল, মানে এইগুলো পড়ে পড়ে কোট আনকোট অর্পণ লিখছে ও মিনিয়াক হয়ে গেছে, বুঝলি? মিনিয়াক হয়ে গেছে, তো ওর থেকে প্যানিক হচ্ছে, সব সময় মনে হচ্ছে সিমটমস জড়িয়ে ধরেছে, সিমটমস জাপটে ধরেছে। এই সাইবার ফোবিয়া আর এআইটা অ্যাড্রেস করে আমরা একটুখানি কিন্তু কোপিংয়ে চলে যাব। হ্যাঁ, আর তোর এই লাস্ট কমেন্টটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, ওটা আমি আমার মাথায় পাক করে রাখলাম। ইনফ্যাক্ট আমার আরেকটা জিনিসও মনে হচ্ছে বল। অর্পণের চিঠির ক্ষেত্রেও সেটা আমরা আনবো। এই যে রোগ এবং উপসর্গ যেন আমাকে একদম আঁকড়ে ধরেছে, এই যে ওর অনুভূতি, এবং এরকম প্রচুর চিঠি এসেছে রত্নাবলী। আমার তোমাকে এটাও একটু বলার, তুমি মাথায় রেখো প্লিজ, আমরা রোগ ভীতি নিয়ে একটা আলাদা পর্ব করবো। হ্যাঁ, হাইপোকন্ড্রিয়াসিস, রাইট, এই নামে এখন ডাকা হয় না, কিন্তু আমরা রোগ ভীতি ও নিয়ে এখন আর এই নামে ডাকা হয় না, ডাজন্ট ম্যাটার, আমরা রোগ ভীতি নিয়ে একটা পর্ব করবো, কারণ ঠিক। এটা ভীষণ একটা কমন যন্ত্রণার জায়গা, আশঙ্কার জায়গা বহু মানুষের জীবনে। ঠিক, তো নিশ্চয়ই। সেটা আমরা রাখবো। তুমি যেটা বলতে চাইছো সেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে এই যে এই মুহূর্তে আমাদের একটা ডিজিটাল নির্ভরতা, এবং আমি বলছি বহু ডাক্তার, বহু সাইকোলজিস্ট এটা বলেন যে দেখবেন না। হ্যাঁ, আমরাও হয়তো অনেক সময় বলি যে বাবা আর অত দেখিস না, কিন্তু আমি এও জানি দেখবেন, আমি জানি। তার কারণ আমাদের যখন একটা অ্যাংজাইটি হয়, আমরা অ্যাংজাইটিকে সাসপেনশনে রাখতে পারি না, তাতে আমাদের আরো অসুবিধা হয়। কারণ এটা তো একটা অমীমাংসিত প্রশ্ন, আমাদের তৎক্ষণাৎ উত্তর লাগে, এবং এইখানে আমাদের তাৎক্ষণিক উত্তরটা কে এনে দেবে? কে আমাদের হ্যান্ডিং ডক্টর আছে? বাড়িতেও যদি কোনো ডাক্তার থেকে সে অনেক সময় বলবে আবার তুমি শুরু করেছো, ফলে সে আমার সাথে এটা নিয়ে এনগেজ কিন্তু নাও করতে পারে। এমনও হতে পারে, ধরা যাক আমার দাদু ডাক্তার, আমি তাকেও এক্ষুনি বদল করতে না চাইতে পারি, এক্ষুনি আমাকে নিয়ে হয়তো অ্যাংজাইটি করবে, সেও হয়তো ভীষণ অ্যাংজাইটি প্রোন হতে পারে, কারণ অনেক সময় আমরা দেখেছি পারিবারিকভাবেও একটা অ্যাংজাইটির বাতাবরণ থাকতে পারে। ফর ভেরিয়াস রিজনস আমি এক্ষুনি একজন ডাক্তারকে অ্যাক্সেস না নিতে পারি। আমি নিজে ডাক্তার হলেও আমার মন কিন্তু তখন শুধুই কু ডাকবে, এটাও হতে পারে। আমার ইমিডিয়েট অ্যাক্সেস যদি ডাক্তার চৌহদ্দিতে না থাকে, আমি নিজেও যদি সেই বিদ্যের কাছে খুব একটা না পৌঁছে থাকি, ডিজিটাল পৃথিবী। এবং যেটা একটু আগে বলছিলাম রত্নাবলী, অর্পণকেও বলবো এটা, যে আমরা যখন একটা ইনফরমেশন পাচ্ছি সেটা তো আনফিল্টার্ড, কাস্টমাইজড নয়। ধরো আমি যদি বলি কি কি কারণে মাথা ধরে, ও তো একটা এক্সস্টিভ উত্তর লিখে দেবে। ওকে জানে কি কি কারণে অনুত্তমার মাথা ধরে, তা তো জানে না, ও তো অনুত্তমার মাথাটাকেই চেনে না। ফলত আমার যিনি হয়তো নিয়মিত ডাক্তার, তাকে যদি আমি এই প্রশ্ন করি, সে বলতো আরে বাবা তুমি তো ইদানিং ওই যে ওষুধটা খাচ্ছ না, ওটার জন্য এটা হচ্ছে, কারণ ওই ওষুধটা হয়তো সেই দিয়েছে। ফলে আমরা যখন ডিজিটাল সাহায্য নিচ্ছি, আমরা নিতে পারি ইনফরমেশন, কিন্তু সেই ইনফরমেশনকে আমরা একেবারে ধ্রুব সত্য কম্পাস ধরে নেব না, এইটুকু অন্তত অ্যালার্টনেস আমরা রাখি। আমরা যেন এটুকু মনে রাখতে পারি যে ও আমায় যেটা দিচ্ছে ও কিন্তু আমাকে দেখে বলছে না, ও একটা ভীষণ জেনারিক আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছে। মানে আমি যদি বলি যে কিভাবে ইলিশ মাছ রান্না করা যায়, আমাদের বাড়িতে কে কিভাবে খেতে ভালোবাসে রেসিপিও দিতে পারে না, ও 20 রকমের রেসিপি দিতে পারে। ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু কুক। সো বিউটিফুলি এক্সপ্লেইনড।
আমরা না এবার ওই একটুখানি তৃতীয় ফেজে চলে যাই, যেখানে এবার একটু আমরা কি করে এর থেকে স্বস্তি পাবো। সেটা হলো যে তুই একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা বলছিলি, যেটা আমি বললাম আমি আমার মনে পাক করে রাখবো। ওকে। সেটা হলো যে একটা জিনিস তো আমাদের এই এই যে প্রায় ৯৯খানা চিঠি এসছে, সেটা থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রত্যেকটাই is about my present situation. Yeah. There is, তোর ভাষায় আনসার্টেনিটি আছে, তুই বারংবার ফিয়ারের কথা বলছিস। আমাকে যদি এটার মধ্যে থেকে একটা স্বস্তি খুঁজে বার করতে হয়, তাহলে আমি তোর কাছ থেকে যেটা জানতে চাইবো প্রাথমিকভাবে, যে হাউ আর উই গোয়িং টু ন্যাভিগেট our relationship with fear and uncertainty. এবং সেকেন্ড প্রশ্ন, আমাদেরই অত্যন্ত একজন পরিচিত, মানে সে তার কিছু কিছু জায়গা, কিছু কিছু ট্রিগার্স রয়েছে ফর প্যানিক অ্যাটাক, এবং সেটা ও একটা লুপে আটকে যায়। সে আপাতভাবে অত্যন্ত ইন্টেলিজেন্ট একজন একজন মানুষ, এবং ওর যেখান থেকে ট্রিগার শুরু হয়েছিল প্যানিকে, সেটা একটা সিনেমা হল হতে পারে, একটা রাস্তা হতে পারে, একটা পরিবার হতে পারে, একটা ঘটনা হতে পারে, ও কিন্তু এই লুপে আটকে যায় এবং আলটিমেটলি একটা অ্যাভয়েডেন্সের ট্র্যাপে ঢুকে পড়ে। রাইট। সো আমি খুব ক্লিয়ারলি তোর কাছ থেকে তিনটে জিনিস জানতে চাইবো। এক, হাউ ডু উই ন্যাভিগেট আওয়ার রিলেশনশিপ উইথ ফিয়ার অ্যান্ড আনসার্টেনিটি। 2 নম্বর, এই অ্যাভয়েডেন্সের লুপ থেকে আমরা কি করে বেরোবো। অ্যান্ড 3 নম্বর হলো ভেরি স্পেসিফিক্যালি আমাদের যখন প্যানিক অ্যাটাক হয়েছে বা হচ্ছে, যেটা তুই বলছিলি যে তাহলে কি তুই বলবি টু ওয়েট ইট আউট, তাহলে হোয়াট ইজ, হাউ আর উই গোয়িং টু আনপ্যাক দ্যাট ওয়েটিং ইট আউট। রাইট। আমি তোমার 3 নম্বর প্রশ্নটা দিয়ে শুরু করবো রত্নাবলীদি, কারণ যেহেতু প্রশ্ন প্রথম যেটা ছিল আমাদের কাছে, সেখানে একেবারে একটা ক্লাসিক্যাল প্যানিক অ্যাটাকের আমরা ছবি পেয়েছি। ফলে যখন আমার প্যানিক অ্যাটাক হচ্ছে তখন আমি কি করবো, যে প্রশ্নটা তুমি রাখলে, আমরা একটু সেটাই আসি। এবং এছাড়া যে দুটি প্রশ্ন তুমি রাখলে, সে দুটি প্রশ্ন আরো অনেক বৃহত্তর, সে দুটিকে তারপরে আমরা একটু ছোবো। যে মুহূর্তে প্যানিক অ্যাটাক হচ্ছে, একটু আগে যে আমরা আলোচনা করলাম যে কি আদতে ঘটছে, তাহলে যদি সত্যি সেটা নিয়ে আমার একটু বোঝাপড়া থাকে, পড়াশোনা থাকে, এবং আমি বলবো যে এটা কিন্তু আমরা প্যানিক অ্যাটাকের ট্রিটমেন্টের ক্ষেত্রে বহু সময় ব্যবহার করি রত্নাবলীদি, যে আপনি আগে বুঝুন আপনার শরীরে কি ঘটছে। দ্য সাইকো এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার ব্যক্তিগত ক্লিনিক্যাল কাজে বহু অসুখের ক্ষেত্রে সেটা করে দেখেছি। তাতে কিন্তু উল্টো দিকের মানুষটি অনেকখানি এম্পাওয়ার্ড বোধ করেন, কারণ আমরা এটা ধরে নেব না যে আমি একটা বিশেষ বিদ্যে পড়ে ফেলেছি বলে আমি একটা কেউকেটা, আর এই মানুষটি যার মনের মধ্যে ইতিমধ্যে এত কিছু ঘটে যাচ্ছে, অভিজ্ঞতা দিয়ে যাচ্ছেন, একটা গোটা ম্যানুয়াল তার মনের মধ্যে কিন্তু আছে, তার হরফগুলো পড়বার একটা প্রশিক্ষণ আমি পেয়েছি। ওকে যদি আমি পড়তে বলি এভাবে, এবং দেখো এখানে এটা লেখা আছে, আমার থেকে বেটার পারফর্ম ও করবে, ওর থেরাপিস্টের এত প্রয়োজন পড়বে না, কারণ ও নিজেই পড়তে শিখে যাচ্ছে। ফলে সেখানে আমি বলবো যে একটু আগে যে অ্যামিগডালা কিভাবে কি হচ্ছে, বডির একটা থ্রেট পারসেপশন সিস্টেম কিভাবে কাজ করছে, এই যে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের এই পর্বে আমরা বললাম, আরো অনেক জায়গায় তথ্য আপনি পাবেন। আগে এই তথ্যকে আপনি বিশ্বাস করুন, কারণ বহু সময় আমাদের কাছে তথ্য থাকে, ভয়ের সময় আমরা তাকে বিশ্বাস করি, এবং তার কারণ ওই সময় অ্যামিগডালাও হাইজ্যাক করে নিচ্ছে আমার অন্যান্য যুক্তিবোধকে। সে কিন্তু তখন আমাকে এতটাই থ্রেট ফোকাসড করে দিচ্ছে যে আমি এর আগে কি শুনেছিলাম ইত্যাদি না ভেবে, আমি শুধুমাত্র এর আগে আমার কি কি শরীর খারাপ করেছিল এবং কি কি অসহায়তা হয়েছিল, শুধু ওই রিলেটেড মেমোরিগুলোকেই তখন কিন্তু টেনে টেনে নিয়ে আসছি। ফলে এই ট্র্যাপে পড়ার আগে আমাকে এটুকু একটু সাবধানতা নিতে হবে যে আমি জানবো প্যানিক অ্যাটাক ব্যাপারটা কি। না আমি তো বানাচ্ছি না, এটা সত্যিই আমার সাথে ঘটে। কিন্তু যদি আমি একদম কনভিন্সড হই যে না ঠিক আছে, এই মাথা ব্যথা, আমি তো ডাক্তারকে ফোন করেছিলাম, বলেছে বাবা তুমি তো ওটা খাচ্ছিলে বলে এটা তোমার কিছু ব্রেন টিউমার নয়, আর তো তাহলে মাথা ব্যথাটাকে আমি একটা ভয়াবহ কিছু ভাববো না, কষ্টকর ভাবতে পারি। তাহলে প্রথম হচ্ছে, যখন আমার কোনো একটা সিমটম শুরু হচ্ছে, আমায় বুঝতে হবে যে দিস ইজ এক্সট্রিমলি আনকমফোর্টেবল বাট নট ডেঞ্জারাস।
এই উক্তিটা নিজের কাছে আমায় বারবার আনতে হবে, ইয়েস আনকমফোর্টেবল বাট নট ডেঞ্জারাস। না আমার হার্ট অ্যাটাক হচ্ছে না, কিন্তু আমার প্যালপিটেশন হচ্ছে, হ্যাঁ কিন্তু আমার ঘাম হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু এটার কার্যাদিটা আমার একটা বিরাট বড় হার্টের কার্ডিয়াক সমস্যার জন্য হচ্ছে না, ঘটছে একটা অন্য কিছুর কারণে, কি সেটাও কিন্তু আমরা জেনে গেছি। তাহলে গোড়ায় আমি এই লার্নিংটাকে তখন একটু নিজের মধ্যে ফিরিয়ে আনা যায় কিনা চেষ্টা করব। এই যে ওয়েটিং ইট আউট, ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তুমি তুলে এনেছিলে রত্নাবলী দেব, আমি তোমায় বললাম তোমারও একটু ক্লিনিক্যাল প্র্যাকটিস করা উচিত, যা তুমি কিছুতেই করো না। প্রচুর নতুন গবেষণায় এ কথা উঠে আসছে যে একটা সময় যেরকম ধরো আমরা বলতাম যে তখন একটু ডিপ ব্রিদিং করো, এটা ওটা, কেউ কেউ সেটা করতে পারেন, মানে জাস্ট ব্রিদিংটা তো তখন ভীষণ শ্যালো হয়ে যায়, যেহেতু হার্ট তাড়াতাড়ি পাম্প করছে আমাদের এর হচ্ছে, তো আমি একটু কনসিয়াসলি আমার ব্রিদিংটাকে একটু এক্সেল করলাম একটু বেশি সময় ধরে, এগুলো করতে পারি। কিভাবে বক্স ব্রিদিং করবেন এই ধরনের প্রচুর ছোট ছোট ভিডিওস আপনারা দেখতে পেয়ে যাবেন, আমাদের নয়, ইউটিউবে আরো আছে। সুতরাং সেই রকম কিছু আপনারা নিশ্চয়ই প্রয়োগ করতে পারেন, কিন্তু অনেক নতুন তথ্য গবেষণায় উঠে আসছে যেখানে তারা বলছে তোমরা কিচ্ছু করো না, কারণ যাই করতে যাবে তোমার অ্যামিগডালা ভাববে বাবা এত কিছু করছে, তাহলে তো সত্যিই আমি এবার বিপদের মুখে পড়িয়াছি। ফলে কিচ্ছুটি না করলে ওকেও কিন্তু আমি আরো উত্তেজিত করলাম না, আমি ওর সঙ্গে কিছু দিয়ে এনগেজ করছি না, মানে ও কোথাও নিজে নিজেই যে 10-20 মিনিট পর, 20 মিনিটটা বাড়িয়ে বললাম কিন্তু, হুম। কোনো ইন্ধন না দিলে ওর একটা সেন্টার ভীষণভাবে উদ্দীপিত হয়েছিল, ফলে সে একটা গোলমাল পাকিয়েছিল। এবার ধরা যাক আমি ভাবলাম যে আমার এই ঘরে বোধহয় একটা বলতা ঢুকেছে, আমি কিছুক্ষণ লাফালাফি করলাম, তারপর দেখলাম না আর তো কেউ লাফাচ্ছে না, আমি একাই লাফাচ্ছি, রত্নাবলীতে চুপচাপ বসে আছে, আমাদের এখানে টিম মেম্বারদের কারোর কোনো হেলদোল নেই। আমি হয়তো 5 মিনিট পরে আবার চেয়ারে চুপ করে বসে পড়বো, কারণ আমি বুঝবো আসলে কোনো বলতা ঢোকেনি, আমি ভুল দেখেছিলাম। হুম। তো আমি যদি অ্যামিগডালাকে কিচ্ছু না করার একটা সিগন্যাল দিই, কারণ আমি মনে রেখেছি যে না আমার হার্ট অ্যাটাক হচ্ছে না, এমনিতেই ও দ্রুত আস্তে আস্তে নিজেকে শান্ত করে নেবে, কারণ যাদেরকে যাদেরকে দিয়ে ওভার এক্সশন করাচ্ছে তাদেরও আগাগোড়া এটা করে যেতে ভালো লাগবে না, তাদেরও রেস্ট লাগবে। ফলে তারা নতুন করে আবার একটা প্রজেক্ট হাতে নেবে না, মাই বডি উড বি ডিভয়েড অফ এ নিউ প্রজেক্ট, সে এমনি বাবা ক্লান্ত হয়ে গেছে বলে থামিয়ে দেবে। পাশাপাশি যেটা আমি তখন বলবো, ওই মোমেন্টে আমার চারপাশের মানুষদের জন্য যদি আগে থেকে একটু আমরা প্রস্তুতি রাখতে পারি যে তখন তোমরাও উতলা হয়েও না। আমি বলবো কিছু ক্ষেত্রে যেন অবিশ্বাস আছে, আমি কিন্তু এরম ডেটাও পেয়েছি বাড়ির লোকেরাও খুব ব্যতিব্যস্ত হয়ে যায়, হয়তো একটা খুব অ্যাংজাইটি প্রোন বাড়ি, তারা তাহলে কি অমুক দাকে ফোন করবো, তাহলে কি একটা অ্যাম্বুলেন্স রাখবো, তখন কিন্তু আবার আমার অ্যামিগডালা থ্রেট সেন্স করে নেবে। সুতরাং আমি যদি আগে থেকেও একটু বলে রাখতে পারি, বা ধরা যাক আমি আমার বন্ধুদের সঙ্গে বা কলিগদের সঙ্গে কোথাও একটা যাচ্ছি, আমি যদি বলে রাখি শোনো আমার না মাঝে মাঝে একটু প্যানিক অ্যাটাক হয়, যদি হয় তোমরা ভয় পেও না, ওটা না 10-15 মিনিটের মধ্যে ঠিক হয়ে যায়, তাহলে তাদেরও ওই সময়টাতে আমাকে নিয়ে একটা খুব আতঙ্কিত হওয়ার মতন পরিস্থিতি তৈরি হবে না। এইটা আমরা তখনকার মতন কি করতে পারি, এটার একটা আখ্যান নিলাম, ওই মোমেন্টে কি করব, এবং আমি কিছুক্ষণ পরে দেখব ধীরে ধীরে কিন্তু আমার শরীর তার নিজস্ব ছন্দে ফিরছে। এই যে নিজস্ব ছন্দে সে ফিরতে পারে আমি কিচ্ছু না করলে, আমি একটু একটু করে যদি সেটার এক্সপিরিয়েন্স নিতে শুরু করি, ওইটাই কিন্তু আমার অন্য লুপটাকে ব্রেক করবে রত্নাবলীদি, যে প্যানিক অ্যাটাক হলে আমাকে অনেক কিছু করতে হয় তারপর চলতে থাকে, যে বাইরেও একটা লুপ থাকে যে না না আমি তো কিছু না করেও সেদিন দেখলাম আস্তে আস্তে কমেই গেল, কিছু তো করতে হলো না, বা পরের দিন সকালে উঠে ফিট, কি 15 মিনিটের মধ্যে ফিট। এই যে জায়গাটা আমার মধ্যে আসছে, তাতে কিন্তু আমারও এক ধরনের প্যানিক অ্যাটাক কনফিডেন্স আসতে পারে। আমি আর প্যানিক অ্যাটাক তাড়াতে মন দিই না, আমি জাস্ট মনে করি যদি আসে আসবে, ও আর কি এমন করে, এই অ্যাটিটিউডটা ডেভেলপ করার কথা বলছি। তারপরে সে যদি নিজেই আর আমি ওকে নিয়ে লাফাই না দেখে আসা বন্ধ করে দেয় তাহলে তো খুবই ভালো, কিন্তু আমার ওই মোমেন্টে এই ধরনের অ্যাকশন বহু সময় আমরা দেখেছি হেল্পফুল হতে পারে। এটা একটা। 2 নম্বর জায়গা তুমি যে প্রশ্নটা করছিলে যে আমি যদি এইভাবে আস্তে আস্তে উঠি, যে অ্যাভয়েডেন্স লুপ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আমাদের পরিচিত একজন বন্ধু আমাদের জানিয়েছেন যে তার এটা হচ্ছে, সেই জায়গাগুলো সে অ্যাভয়েড করছে আর যেতে চাইছে না, এটা ভীষণ কমন প্যানিক অ্যাটাক। ইনফ্যাক্ট আমাদের যারা লিখেওছেন যে আমি তারপর থেকে একা বেড়াতে যাবো ভাবলে বা কারোর সঙ্গে বেড়াতে যাওয়া ভাবলে ভয় পাচ্ছি, ট্রাভেল অ্যাংজাইটি নিয়ে প্রচুর চিঠি এসেছিল, একটু ফ্লিপ থ্রু করছিলাম, যেখানে হয়তো কোনো একবার আমার ট্রেনে ট্রাভেল করতে গিয়ে প্যানিক অ্যাটাক হয়েছিল আর আমি ট্রেনে উঠতে পারছি না। তো সেখানে আমি বলবো যে আবারও প্যানিক অ্যাটাককে আমি ঠিক
যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় থিওরি দিয়ে হুম। দেখলে বুঝতে হবে যে সন্ধে সর্বত্রই হয়, বাঘ আর উইদাউট বাঘ। হ্যাঁ, ফলে সেইটা দিয়ে কিন্তু আমি বাঘের ভয়কে কনফ্রন্ট করতে পারবো না। সন্ধ্যের সঙ্গে সম্পর্কটাকে পাল্টে ফেলে দেখি, বা ইভেন বাঘের সঙ্গেও সন্ধ্যের যে অতপ্রত সম্পর্ক নেই সেটাও ভাবতে পারি। বাঘ সকালবেলাও আসতে পারে, দুপুরবেলাও আসতে পারে, সন্ধ্যেবেলাও আসতে পারে। আমি যদি আমার নিজের প্যানিক অ্যাটাককেই ভয় পাওয়াটা একটু একটু করে কমাতে পারি, তাহলে আমি ট্রেনে বসে আছি, নাকি আমি কোথাও বেড়াতে গেছি, নাকি আমার নিজের বাড়ির খাটে বসে আছি, এই সিচুয়েশনগুলোর তাৎপর্য আমার কাছে একটু কমবে। তার কারণ আমার তো হেল্প সিকিং বিহেভিয়ারেরই প্রয়োজনটা কমে যাচ্ছে। আমার হার্ট অ্যাটাক হচ্ছে ট্রেনের মধ্যে যদি আমি বিশ্বাস করি, তার তুলনায় আমার খাটে শুয়ে শুয়ে হার্ট অ্যাটাকটা বেটার বলে আমার মনে হতে পারে। কিন্তু আমি যদি স্থির বিশ্বাসে পৌঁছেই যেতে পারি রত্নাবলী যে এটা তো হার্ট অ্যাটাকই নয়, হুম। তাহলে ট্রেনে হলো নাকি আমার খাটে শুয়ে শুয়ে হলো দিয়ে তো খুব সমস্যা হবে না। ফলে গোড়াতেই একেবারে মানে যে এক্ষুনি আমার যে জায়গাগুলোতে যেতে ভয় করছে বা আমার একটা প্রাক ইতিহাস রয়েছে ওইখানে প্যানিক অ্যাটাক হয়েছিল, এক্ষুনি বীর বিক্রমে সেখানে এগিয়ে যেতেই হবে এবং যা হয়ে যাক ফেস করে নাও, আমি এটা কিন্তু অন্তত আমি যখন থেরাপি করি সেটা বলছি না। বরং আমার মনে হয় তার প্যানিক অ্যাটাকের সঙ্গে সম্পর্কর পুনর্নির্মাণটা আগে খুব গুরুত্বপূর্ণ। সে প্যানিক অ্যাটাককে নিজের সঙ্গে কিভাবে বোঝাপড়ায় আনবে, রিডিফাইন করবে, সেই জমিটা একটু একটু করে প্রস্তুত হোক, তারপর সে না হয় সেই বিষয়টির মধ্যে যাবে। কারণ ওই যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, এই তত্ত্ব তো সবসময় আমরা হতে দেখি না। বাঘ সন্ধে ছাড়াও বেরোতে পারে, আর সন্ধেবেলা বাঘ নাও আসতে পারে। এই যে এত ধরনের অপশনস থাকে, এটার সঙ্গে আমি তখনই বোঝাপড়ায় আসতে পারবো যখন আমি বুঝতে পারছি যে এটা সত্যিকারের বাঘ নয়, এটা আমার বাঘের ভয়। ফলত সত্যিকারের সন্ধেবেলা আমি নির্ভয় বেরিয়ে পড়তে পারবো, কারণ বাঘের ভয়টাকে আমি জয় করে ফেলতে পেরেছি। এই জায়গাটা আমার মনে হয় আমরা এই অ্যাভয়েডেন্স বিহেভিয়ারের ক্ষেত্রে মাথায় রাখতে পারি। কিন্তু তুমি আরেকটা বড় ইম্পর্ট্যান্ট প্রশ্ন রেখেছো রত্নাবলীদি, সেটা হচ্ছে যে আমরা আমাদের এই অনিশ্চয়তা, এই যে ফিয়ার, তার সঙ্গে বোঝাপড়ায় আসবো কি করে? এটা না আজকে আমি খুব বিস্তারিত ঢুকতে চাইবো না, কারণ আমি মনে করি ঠিক যেরকম রোগ ভীতি একটা আলাদা পর্ব হতে পারে, অনিশ্চয়তার সঙ্গে বোঝাপড়া বা ধরা যাক আমাদের এক্সিস্টেনশিয়াল অ্যাংজাইটিস, এগুলো নিয়ে বোধহয় আমাদের আলাদা আলাদা পর্ব করবার প্রয়োজনীয়তা আছে, কারণ এগুলো অনেক বিস্তারিত সংলাপ দাবি করে। আপাতত শুধু এটুকু বলবো যে আমাদের কোনো কিছুই নিশ্চিত নয়। আমরা এই সত্যিটার সঙ্গে আর কিভাবে খুব ভয় না পেয়ে বোঝাপড়ায় আসতে পারি, সেটা নিয়ে আমাদের একটা ভাবনা চিন্তার সূত্র তৈরি হতে পারে। কিন্তু নিশ্চয়ই এটা নিয়ে আমাদের আরো অনেক কথা বলবার অবকাশ থাকবে, যেটার মধ্যে আজকে আমি ঢুকছি না। আমি শুধুমাত্র যখন প্যানিক হচ্ছে বা প্যানিক হওয়ার আগে পরে আমরা কি ধরনের মেন্টাল ফ্রেমওয়ার্ক মাথায় রাখতে পারি, সেই জায়গাটা আজকের আলোচনায় মূলত আনলাম। বেশ। শেষ যে প্রশ্নটা রাখবো তোর হ্যাঁ, কাছে সেটা হলো যে তুই একবার ব্রিফলি মাইন্ডফুলনেসের কথা বললি। বডিজ মাইন্ডফুলনেস, হ্যাঁ। হ্যাঁ, তো আমরা তো আজকাল দেখছি যে মাইন্ডফুলনেসের একটা বড় রকমের ডিসকোর্স তৈরি হয়েছে। তো মাইন্ডফুলনেসটাকে আমরা কিভাবে অ্যাক্টিভেট করতে পারি, কিভাবে কাজে আনতে পারি অন্তত স্বস্তি দেওয়ার জায়গায়, সেটা নিয়ে কি তুই ২-৪ কথা বলবি? হুম 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 হুম। দেখো, মাইন্ডফুলনেস কিন্তু একটা অনেক পুরনো মেথড। এখন নানানভাবে চিকিৎসা শাস্ত্রে সেটার নানান দিক তুলে আনা হচ্ছে এবং নানান ধরনের প্র্যাকটিসেস সেটার মধ্যে ইনকর্পোরেটেডও হচ্ছে। যেটা আমি তখন একটু উল্লেখ করেছিলাম রত্নাবলী দিয়ে, যে আমার শরীর নিয়ে সচেতনতার প্রয়োজন আছে, কিন্তু যে কোনো ধরনের নলেজ, সচেতনতা যদি প্রজ্ঞা থেকে না আসে, তার সঙ্গে কিভাবে ডিল করব যদি কোনো ধরনের গাইডেন্স না থাকে, তাহলে শুধু সচেতনতা নিয়ে আমাদের অনেক সময় সমস্যা হতে পারে। সবার হবে বলছি না। যারা যারা এই বডি নিয়ে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করেন তাদের প্রত্যেকের কি প্যানিক অ্যাটাক হবে তা নয়, কিন্তু ধরা যাক একজন মানুষ এমনিতেই একটু বডি নিয়ে একটা হাইপার ভিজিলেন্সে থাকেন, তিনি যদি একটা মাইন্ডফুলনেস মেডিটেশন করার চেষ্টা করেন বা বডির মাইন্ডফুলনেস আনার চেষ্টা করেন, এমন অনেক সংবেদন যেগুলো হয়তো একটু আগে তার কাছে তার সচেতনতার স্তরে ধরাই পড়েনি, এইবার ধরা পড়তে শুরু করবে, কারণ আমরা একটু একটু করে অ্যাটেনশনকে নিয়ে যাচ্ছি বডির বিভিন্ন সেন্সেশনে এবং তার আরো অনেক ধাপ থাকে। কিন্তু মাইন্ডফুলনেসের গাইডেড মেডিটেশনে সবসময় বলা হয় যে তুমি এক ধরনের চিত্ত সাম্য নিয়ে তাদেরকে দেখো, একটা ইকোয়ানিমাস মাইন্ড নিয়ে দেখো। অর্থাৎ ডিসকমফোর্ট আসবে, কমফোর্ট আসবে, একটু শীত করছে, গরম লাগছে, চাপ লাগছে, ব্যথা হচ্ছে, দেখো, কিন্তু সেখানটাতে হুকড হয়ে যেও না।
তাই নিয়ে ভয় পেয়ে যেও না, তাই নিয়ে উত্তেজিত হয়ে যেও না, প্লেজারেও আটকে যেও না, ডিসপ্লেজারেও আটকে যেও না। এই যে একটা বহমানতা দিয়ে নিজেকে দেখা, এটারও কিন্তু এক ধরনের ট্রেনিং আছে, এবং তার থেকে এক ধরনের উপলব্ধিও অনেক সময় হয় রত্নাবলীতে। তুমি জানো যে আমি নিজে আমার যে স্পিরিচুয়াল প্র্যাকটিসে থাকার চেষ্টা করি, সেখানে একটা একটা ছোট্ট উদাহরণ দেবো, যে ধরো শরীরে কোথাও একটা ব্যথা হচ্ছে, মেডিটেট করতে গিয়ে সেটা টের পাচ্ছি। অনেক সময় মাইন্ডফুলনেসে এটার সম্পর্কে যখন আমরা সচেতন হচ্ছি, কিন্তু আমরা কিচ্ছু করছি না, ওটাই এক্ষুনি ওখানটা একটু টিপে নিয়ে আবার মেডিটেট করতে বসে গেলাম না, একটু চুলকে নিলাম না। বহু সময় দেখা যায় খুব বড়সড় অসুখ সেরকম হলে আলাদা কথা, কিন্তু আদারওয়াইজ এই যে শরীরের তারতম্য নজরে আসছে, কিছু গরমিল নজরে আসছে, অস্বস্তি নজরে আসছে, ও একটু পরে নিজেই থিতিয়েও যাচ্ছে। আমি কিছু না করলেও যে শরীর তার নিজস্ব নিয়মে ঢেউ করে এবং ঢেউ ভাঙে, এইটা আমার মাইন্ডফুলনেস দিয়ে দেখতে পাওয়ার কথা। এইটার ট্রেনিংটার একটা পার্ট অফ ইনস্ট্রাকশন যদি মিসিং হয়ে যায়, শুধু সচেতন হও যদি বলে দিই আমি, তাহলে অনেক সময় সেই ভিজিলেন্স থেকে একটা ফিয়ারের উদ্রেক হতে পারে। এবং যেহেতু আমরা সাধারণত এই ধরনের আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র তো শরীরকে চিনছি না, আমরা অসুখ, বার্ধক্য, মৃত্যু, সেপারেশন, এই প্রত্যেকটা জীবনের অবশ্যম্ভাবীকে আর কিভাবে নিজের সঙ্গে বোঝাপড়ায় আনবো তারও তো পাঠ নিচ্ছি। ফলে কিন্তু এটা একটা সামগ্রিক প্রসেস, যার মধ্যে দিয়ে আমরা আমাদের প্রত্যেক ডিসকমফর্টের সাথে, কষ্টের সঙ্গে, ভয়ের সঙ্গে একটা নতুন সম্পর্ক স্থাপন করছি। তারপরেও মাঝে মাঝে আমার বুক ধড়ফড় হতে পারে, কিন্তু প্রথমেই আমি তাকে হার্ট অ্যাটাক ধরে নিচ্ছি না। এবং কখনো হয়তো এমন একটা কোথাও পৌঁছতে পারছি, যেখানে আমি বুঝতে পারছি যে আচ্ছা, যদি সত্যিই এই মুহূর্তে এমন একটা কিছু হয়েও যায় যেটা আমার নিয়ন্ত্রণে নেই, আমি কি সেই ভয়টাকেও অতিক্রম করতে পারি? এই প্রশ্ন রইল আপনাদের কাছে, যারা আমাদের নিয়মিত শ্রোতা দর্শক বন্ধু। আর আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।